আসসালামু আলাইকুম। আমি রাজ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। ব্যাপারটা আসলে বিদেশিদের নিয়েই, প্রবাসী যারা থাকি আমরা বাংলাদেশী, তাদের ব্যাপারে একটু কিছু বলতে চাই। আ এটা প্রয়োজনীয় হতে পারে এবং যারা নতুন আসতে যাচ্ছে, স্পেশালি যেহেতু আমি ইটালিতে থাকি, সো যারা ইতালিতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু সহজ পরামর্শ যদি মেইনটেইন করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো আসুন প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যারা প্রবাসে থাকি, বিভিন্ন দেশে থাকি, সো আমরা তো সবাই এই দেশের জন্য বিদেশি বলা চলে। সো আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের দেশের যেই কালচারটা আছে, যেটা যদি আমি আরো সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে আমরা আমরা যেই সমাজ থেকে আসছি, যে পরিবেশটা আমরা সেটাই রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি। তো এই দেশে যারা থাকে তাদের একটা সমাজ ব্যবস্থা আলাদা, আমাদের একটা সমাজ ব্যবস্থা আলাদা। তো সমস্যাটা হয় কি যে আমরা তাদের কাছে সবসময় নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে হয় বা করতে থাকি, কারণ ওরা আমাদের থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক কিছুতে। আমি ধার্মিকতার দিক থেকে বলবো না, এটা যা যার ব্যক্তিগত। আমি বলতে চাই হচ্ছে গিয়া চলাফেরা থেকে শুরু করে কথা বলা, ভদ্রতা, যেটা আর কি যদি আমি বলি সিভিক সেন্স, যেটা আর কি, যে রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, কি করতে হবে না করতে হবে, এই জিনিসগুলির ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক সতর্ক হয়ে চলতে হয়। কিন্তু মাঝে মধ্যে খারাপ লাগে কিছু জিনিস দেখলে, যে আমরা আসলে এই জিনিসগুলো মেনটেন করি না। আমরা দেশীয় অনেকেই আছি যারা আমরা এই ছোট ছোট ব্যাপারগুলি ইগনোর করি, প্লাস আমরা মনে করি বাংলাদেশে যেভাবে আমরা চলে আসছি সেভাবেই এখানে চলবো। তো এতে করে কি হয়, এতে করে হয় কি আমরা আমাদের দেশটাকে তাদের কাছে, মানে এই দেশের মানুষদের কাছে ছোট করি। কারণ আমরা যখন বিদেশে আসি আমরা কি করি, আমরা প্রত্যেকে আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করি। এখন আমি যদি কোনো ভালো কিছু করি, সেটা কিন্তু শুধু আমার জন্য ভালো না বা আমার জন্য সুনাম না, সেটা কিন্তু পুরো বাংলাদেশ বা পুরো দেশটাকেই রিপ্রেজেন্ট করতেছে। তারা কিন্তু এইভাবেই চিন্তা করে। যেমন আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, প্রথমত যখন আমি আসছি তখন প্রচুর রেসিজম দেখা যেত। ইভেন আমি যেখানে প্রথমে কাজ করছি, আমি যেখানে জব করতাম, সেখানে প্রথমে আমি যে ইটালিয়ানদের সাথে কাজ করছি, তো প্রথমে ওদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট ধারণা ছিল। আমি মানে পার্টিকুলারলি সবাইকে খারাপ বলবো না, আমাদের দেশীয় যারা ছিলেন অনেকে যথেষ্ট স্মার্ট ছিলেন। মানে আমি শুধু ইতালির কথাটা কেন বলতেছি, কারণ আমি ইতালিতে আজকে অলমোস্ট 14 বছর ধরে থাকি। সো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে ইটালিয়ানদের আসলে মানে মেন্টালিটি কিভাবে কাজ করে আর ওরা আমাদের নিয়ে কি চিন্তা করে। সো আমাদের আগে যারা ইতালিতে থেকে গেছে মেজরিটি পার্সন, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের খারাপ দিকগুলিকে রিপ্রেজেন্ট করে গেছে ম্যাক্সিমামই বলবো। কারণ আমি যতজন মোটামুটি ইতালিয়ানদের সাথে মিশছি, তাদের কাছে আমি একটা কমন অ্যান্সার পাইছি যে তারা ভাবতেছে যে আমাদের দেশে আমরা সবাই না খাওয়া পাবলিক। মানে আমাদের দেশে আমরা একদম মানে মরে যাওয়া পাবলিক, একদম দরিদ্রতা, একদম মানে অনাহারে থাকা, মানে এরকম মেন্টালিটি তাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে। কারণ স্বাভাবিক একটা ইতালিয়ান তো আর আমাদের বাংলাদেশে গিয়ে দেখে নাই, কিন্তু তাদেরকে এইভাবে জানানো হয়েছে কেন জানেন? কারণ তারা কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে সবসময় কি করতো, নিজেকে এত দরিদ্র দেখাইতো, এত অসহায় দেখাইতো, যাতে করে মালিক তাকে একটু টাকা বেশি দেয়, বা মালিকের কাছে অন্যায় না করা সত্ত্বেও যদি মালিক অন্যায় করে তাকে প্রতিবাদ করার মতো সেই ভাষাটা সে অর্জন করে নেয়, সে প্রয়োজনীয় মনে করেনি। এই ভাষা থেকে একটা কথায় আমি বলি যে আমাদের এখানে মেজরিটি পার্সন যারা আমাদের দেশি আছে, তারা ভাষা নিয়ে গুরুত্ব দেয় না। কিন্তু ভাষাটা যে কত ইম্পর্টেন্ট, সেটা আপনি যখন এইরকম একটা দেশে থাকবেন যে দেশে ওদের ভাষা বলতে হবে, সেটা যদি আপনি না পারেন তাহলে আপনি ওই দেশে ওই মানুষদের কাছে কখনোই সম্মান পাবেন না। কারণ তারা আমাদের বিদেশিদের কাছ থেকে প্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে আমরা যেন তাদের ভাষাটায় তাদের সাথে নিজের মনের ভাব প্রকাশ করি। ভালো খারাপ সব কিছু চাই। তারা কিন্তু যথেষ্ট ভালো। আপনি চিন্তা করেন যে তারা আমাদেরকে ফুল ওয়ার্ক পারমিট দিতেছে, তারা আমাদেরকে জব দিতেছে। ইভেন তাদের দেশে কিন্তু অনেক বেকার, তাদের দেশীয় মানুষ বেকার, কিন্তু তারপরও তারা আমাদেরকে জব দিতেছে। আমরা বিদেশি কেন দিতেছে? ঠিক আছে, তাদের হয়তো কিছু বেনিফিট থাকতে পারে, কিন্তু তারাও কিন্তু মানে সমমর্যাদা পরিমাণ টাকা বেতন আমাদেরকে দিয়ে তাদের দেশের ছেলেদের না দিয়ে আমাদেরকে দেয়। কেন দিতেছে? কারণ তাদের মনটা ভালো। তারা ওইভাবে চিন্তা করে না যে মার প্যাচ নিয়ে চিন্তা করে না, তারা দেখে মেধা, তারা দেখে কর্মঠ। আমরা বাংলাদেশিরা, আমরা যারা এই দেশে থাকি, আমরা প্রত্যেকে যথেষ্ট কর্মঠ, কিন্তু ছোট ছোট কিছু জিনিস আছে, সেই জিনিসের কারণে ওদের প্রেক্ষাপটটা
আমাদের নিয়ে খুবই খারাপ ছিল। যেরকম আমাদের দেশের মানে যে বড় বড় শহরগুলিতে ইতালিতে এমন সব দুর্নীতি হয়, এমন জিনিসগুলি নিয়ে দুর্নীতি হয় যেগুলি ওরা কল্পনাই করতে পারে না যে এই জিনিসও দুর্নীতি হতে পারে। যেমন গাড়ির লাইসেন্স। আমি ওদের থেকে যত জানতে পারছিলাম যে একটা সময় আমাদের বাংলাদেশের গাড়ির লাইসেন্স এখানে আসার পরে যদি কোনো বাংলাদেশি ব্যক্তির গাড়ি লাইসেন্স থাকতো তাহলে সেটা এখানে কনভার্ট করা যেত ইতালিয়ান লাইসেন্সে। 1 বছর পরে একটা জাস্ট ড্রাইভিং টেস্ট দিতে হতো নর্মাল। কিন্তু আমাদের আগের কিছু মানুষজন, সবার উদ্দেশ্য সবাই না, মানে কিছু মানুষ, কারণ হয় কি কিছু মানুষ যখন খারাপ করে না তখন এইটার পুরো দায়ভারটা পুরো দেশের ওই জাতি ওই দেশীয় মানুষদেরকে ভোগ করতে হয়, শুনতে হয়। আমিও শুনে আসছি, আমরা সবাই শুনে আসছি। তো কি করছে তারা বাংলাদেশ থেকে জালিয়াতি করে 2 নাম্বারই লাইসেন্স বানায় নিয়ে আসছে। গাড়ি চালান তো জানেই না, আর এইসব দেশে তো ট্রাফিক রুলস 100তে 100 মানতে হয়, আপনার মানতেই হবে। তখন তারা কি করছে, এই যে আমাদের দেশীয় আমাদের সিনিয়ররা কিছু কিছু মানুষ তারা দেশের থেকে জালিয়াতি করে লাইসেন্স বানায় নিয়ে আসছে। ভালো কথা। তো লাইসেন্স বানায় আনার পরে এখানে তারা সুন্দর করে অ্যাপ্লাই করছে। তারা আর এটাকে গুরুত্ব দেয়নি যে না আমার এখানে অন্তত একটা নিয়মটা তো শিখতে হবে, গাড়ি চালানোর নিয়মটা তারা শিখে নেয়। তারা ভাবছে টাকা দিয়ে দেশের থেকে নিয়ে আসছে, এখানে তো আর ওরা তো কন্ট্রোল করবে না। এটা আজ থেকে আরো 15-16 বছর আগের ঘটনা। এরপরে এখন নাই, এখন বন্ধ করে দিচ্ছে। এটা কেন? কারণ তারা দুর্নীতি ধরতে পারছে। কারণ মেজরিটি যখন দেখলো যে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে মেট্রোপলিটন বড় বড় শহরগুলিতে, আর এই অ্যাক্সিডেন্টের ভিতরে যখন তারা কন্ট্রোল করা শুরু করলো যে অ্যাক্সিডেন্ট এত হঠাৎ করে বাড়লো বা কেন হচ্ছে, এখানে মেজরিটি অনেক পাওয়া গেল দুর্নীতি। দুর্নীতি কি, যে অনেক ড্রাইভার মানে যারা নিজস্ব গাড়ি চালাতেছে তারা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে কনভার্ট করা লাইসেন্সের ড্রাইভার। তাদেরকে যখন ডাকা হলো, তাদেরকে যখন ইন্টারভিউ করা হলো, জানতে পারলো যে তারা রুলসের আপনার 20%ও জানে না। কিন্তু ওই যে কনভার্ট করে বাংলাদেশের লাইসেন্সটা এভাবে দেখতে 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 একসময় কি করলো, তারা বাংলাদেশেরটাকে সম্পূর্ণ বন্ধ করে দিল। এরকম দুর্নীতি অনেক আছে, বাসা বাড়ি থেকে শুরু করে কদমে কদমে আমাদের দেশীয়রা কিছু কিছু ক্ষেত্রে এরকম সব দুর্নীতি করছে যে ইতালিয়ানদের ভিতর থেকে সে বিশ্বাসটি উঠে গেছে যে না এরা সততার রাস্তায় থাকে। যার কারণে দেখতেই পারেন যে অন্য সব দেশের কিন্তু এখনো লাইসেন্স ওরা আসলে কনভার্ট করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশ সহ আরো মনে 2-3টা দেশ আছে। আপনারা চিন্তা করতে পারেন যে আমরা এই ব্ল্যাক লিস্টের ভিতরে সবসময় থাকি, ভালো লিস্টে থাকি না। এটা কারণ কারা? এটা দায়ী কারা? এটা কি ইতালিয়ানরা দায়ী? না, এটা আমরা দায়ী। আমাদের কিছু মানুষজন এগুলো করছে বিধায় আজকে আমাদেরকে এই ব্ল্যাক লিস্টের নামে আমাদের নিজের দেশকে দেখতে হয়। এটা খুবই লজ্জাজনক। তো এটা তো গেল একটা। এরপরে ওই যে বললাম ভাষা শিখবে না। আমি আমার যে গার্জেন ছিল এখানে, আমার ছোট খালু, আমি যখন ইতালিতে আসি তখন আমাকে সে প্রথম যে অ্যাডভাইস দিছিল সেটাই দিছিল যে তুমি এই দেশে যদি সার্ভাইভ করতে চাও, টিকতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ওদের ভাষা শিখতে হবে। ওদের ভাষাটা শিখতে হবে কি জন্য? কারণ ইতালি এখনো ওদের ভাষা ধরে রাখছে, ওরা ইংলিশ নিয়ে একদমই মাথা ঘামায় না। এখন হয়তো বর্তমান টুকটাক যে টিনেজ জেনারেশন ওরা হয়তো হালকা পাতলা শিখতেছে, কিন্তু যারা আগের জেনারেশন, যারা আমাদের সিনিয়র ছিল, ওই জেনারেশন আমাদের মতো জেনারেশনরা ওরা ইংলিশ একদম মানে 5%ও মনে হয় ওরা ইংলিশ বলে না, জানলেও বলবে না। ওরা ইতালিয়ানে কথা শুনতে পছন্দ করে, বলতে পছন্দ। ওদের এক কথাই যে তোমরা আমার দেশে আসছো, আমার ভাষা শিখো, তোমরা অলওয়েজ ওয়েলকাম, তোমাদের জন্য আমাদের অপরচুনিটি দরজা খোলা। তো এখন তারা কি করবে? আমাদের দেশি মানুষরা ভাষা শিখবে না। তো ভাষা যদি না শিখো তাহলে তুমি একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করবা? তখন এইভাবে করতে করতে তারা ইতালিয়ান একটা সময় দেখলো কি যে আমরা মনে হয় অশিক্ষিত সবাই, কিন্তু আসলে মতো অশিক্ষিত না। আমাদের দেশে যথেষ্ট ট্যালেন্টেড মানুষজন আছে, এখানে যারা আসতেছে এটাও অনেক ট্যালেন্টেড মানুষজন আছে। কিন্তু এই যে সামান্য কিছু মানুষদের কারণে, গাফলতির কারণে আমাদের কি করতে, এই ভুক্তভোগীটা আমাদের হতে হয়। এইরকম ধাপে 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 ওদের ভিতরে কর্মক্ষেত্রে এত অসহায়, এত মিথ্যা কথা, আমার দেশে এই সমস্যা ওই সমস্যা, আসলে কিন্তু কিছুই না। এগুলির মাধ্যমে কি করা হতো, মালিকদেরকে ইমোশনাল করা হতো যাতে করে মালিকরা তাদেরকে একদম দয়ার চোখে দেখে, তাদেরকে 2 পয়সা একটু বেশি নিতে পারে। এই সামান্য কিছু টাকা বেশির জন্য মালিকদের কাছে নিজেকে এতটা, নিজের দেশকে এতটা ভাবে নেগলেক্ট করে রিপ্রেজেন্ট করা হয়েছে যে ইতালিয়ানরা একদম পার্মানেন্ট ধরেই নিছে যে যদি সারা মানে এশিয়ার ভিতরে যদি একদম নিম্নতম নিচু স্তরে যদি 3-4টা দেশ থাকে তার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু আমাদের বাংলাদেশ কিরকম? আমাদের বাংলাদেশে কত ধনী ব্যক্তি আছে, কত আমরা সব ট্যালেন্ট থেকে, শিক্ষা থেকে, কত কিছু থেকে আমরা আগায়, কিন্তু আমরা তাদেরকে বুঝেতেই পারতেছিলাম না। পরে আমি যখন আমার ক্ষেত্রে যখন আমি গেলাম, তখন আমি যখন আমার মালিকের কাছ থেকে শুনলাম, আমি সর্বপ্রথম কি করলাম, আমি ভাষা শিখছি। হ্যাঁ,
100% তো সম্ভব না, এটা কেউই পারবে না, এটা আমাদের মাতৃভাষা না, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজও না, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কিন্তু তারপরও আমি আমার ক্যাপাবিলিটি মতো আমার যতটুকু ওদের সাথে কমিউনিকেট করা যায়, হাসি ঠাট্টা মনের ভাব প্রকাশ করা, আমি সেই দক্ষতাটা অর্জন করছি কি জন্য, কারণ এটা একদম বাধ্যতামূলক। যারা আসবেন, যারা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন যে ইতালি আসবেন বা ইতালিতে অলরেডি ভিসা হয়ে গেছে, হোক ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, যে ভিসা হোক, একটা জিনিস আপনারা প্লিজ মাথায় রাখেন যে আসার পরে প্রথম কাজ তো অবশ্যই খুঁজবেন, কাজ সবারই দরকার, কাজ দিয়ে এখানে ছোট বড় কিছু না, যে যেই কাজ করতে পারেন অবশ্যই করবেন, কাজের ভিতরে কোনো ছোট নাই, কাজের সমান করে ইতালিয়ানরা। আমরাও ওদের সাথে এটাই শিখছি যে কাজকে কাজ মনে করতে হবে, ছোট বড় কিছু না। কিন্তু প্লিজ দয়া করে অবশ্যই ভাষার উপর জোর দিবেন যতটুকু পারেন। সবার মেধা এক না, আমি জানি, বা আমিও মনে করি যে ঠিক আছে সবাই একরকম পারবে না, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে দুটা কথা যেন তাদের সাথে বলতে পারেন। এতে করে কিন্তু আপনি বুঝালেন যে না, আমাদের বাংলাদেশের আমরা যে মানুষরা আমরা কি অশিক্ষিত না, এতটা মূর্খ না, এতটা মাথা মোটা না যে আমরা সামান্য একটা ভাষা ওদের সাথে বলতে পারি না। এটা নিয়ে ওরা হাসি ঠাট্টা করতো। আমি নিজে দেখতাম, অনেকে দেখছি যে ওরা একটা সুপার স্টোরে গেলে, একটা মানে যদি একটা স্টোরে যায়, নর্মাল স্টোরে যায়, একটা বারে যায়, একটা লাইন বলতে পারে না। কেন? আপনারা তো কেউ টাকার কমতি না, মাশাআল্লাহ দিলে সবাই ইতালি আসছেন, কামাইতেছেন, বা বাংলাদেশে ভালো অবস্থায় আছেন। তো এখানে আসার পরে কেন আপনারা নিজেদের কিভাবে রিপ্রেজেন্ট করবেন? তারপর একটা জিনিস বলি, এই যে সিভিক সেন্স, সিভিক সেন্সটার ব্যাপারেও এই যে যেখানে সেখানে আপনার কি করবে, হই হুল্লোড় করবে, এইসব দেশের একটা নিয়ম আছে। সব জায়গাতে বাংলাদেশের মতো আমরা চাইলেই হই হুল্লোড়, আড্ডাবাজি, গোলযোগ করতে পারবো না। এগুলোর জন্য একটা প্লেস থাকে যেখানে সেখানে আপনারা এমন চিল্লাচিল্লি বা এরকম এগুলো অনেকেই করে। ইভেন আমি রিসেন্ট কিছু কিছু দেখতেছি যে আমরা যখন নতুন ছিলাম তখন কিন্তু এগুলো কম দেখা যেত, এখন দেখা যেত, কারণ এখন অনেক প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশিরা ইতালি আসছে, আমার শহরে অনেকে আসছে, সবাইকে ওয়েলকাম, সবাই টাকা খরচ করে আসছে, আমি দোয়া করি সবাই একটা ভালো ভবিষ্যৎ করুক। কিন্তু তারা কিছু কিছু জিনিস যেগুলো করতেছে, তাদের কি করবে, একটা ধরুন একটা জায়গাতে বসে তারা বন্ধু বান্ধবরা আড্ডা দিতেছে, সাথে খাওয়া দাওয়া কিছু করতেছে, হইতে পারে বার্গার বা যাই খাওয়া দাওয়া করতেছে, দেখলাম কি টুলের ভিতরে সে খাবারের জিনিসগুলি রেখে চলে গেল। তো এখন একটা ইতালিয়ান কিন্তু অনেক ভদ্র, সে কিন্তু প্রথমে অবজার্ভ করবে, একবার দেখবে, দুইবার দেখবে, হয়তো একসময় জিজ্ঞেস করবে এটা কোন দেশি। যখন তারা জানতে পারবে বাংলাদেশি, তখন তারা মাইন্ডে আস্তে আস্তে করে এগুলা সেট আপ করবে যে আরে এই দেশিরাই তো এরকম করে, কারণ তাদের কাছে কিন্তু আমরা অ্যাপিয়ারেন্সে ধরা পড়ি যে আমরা এশিয়ান, আমাদের গায়ের রং, আমাদের জামা কাপড়, অ্যাটিটিউড, সব কিছুতে কিন্তু তারা ধরে ফেলে যে আমরা এশিয়ান। তো এশিয়ান মানে তাদের ভিতরে প্রথমে যে চিন্তা আসে যে এরা অশিক্ষিত, এরা সিভিক সেন্স নাই, এরা মূর্খ, আপনার মানে দরিদ্র, না খাওয়া, এরকম। তো তাদেরকে বুঝাতে হবে। এখন তাদেরকে কিভাবে বুঝাবো? তাদের তো আমরা জনজনে ধরে বুঝাবো না, আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করবো, এভাবে ভদ্রভাবে রিপ্রেজেন্ট করবো, তাদের সাথে সম্মানের সাথে সুন্দরভাবে পোলাইটলি কথা বলবো, জেন্টলম্যান হিসেবে কথা বলবো তাদের সাথে। তারা কিন্তু কথা বলতে চায়। আমি যদি তাদের সাথে একটা জেন্টলম্যানলি কথা বলি, তাদের সাথে যদি আমি তাদের লেভেলের মতো করে আমাকে নিজেকে রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু শুধু আমার জন্য লাভ না, এটা আমাদের বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করব, আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন। এটা খারাপ কিছু না, এটা কিন্তু অনেক টাকার ব্যাপারও না। এবার না যে আপনার এমন করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে, কোনো ট্যাক্স পে করতে হবে না। একটা ভালোভাবে চলাটা কিন্তু কোনো টাকার ব্যাপার না, জাস্ট খালি কি জানেন, একটু মাথা, একটু ব্রেন, এই মন, সরি, এই দুইটা জায়গাতে একটু একটা কমন সেন্স আনতে হবে যে না, আমি অন্য একটা দেশে থাকি, আমি এই দেশের জন্য একটা ভিন দেশি। সো আমি যা করব এটা কিন্তু ওরা ডাবল কন্ট্রোল করবে, ডাবল নজরে নিবে। আমি কোন অফিসে যাই, কি আচরণ করতেছি, আমি ওখানে সিরিয়াল মেনটেন করলাম কিনা, আমি দূরত্ব মেনটেন, এখানে একটা সিরিয়াল ধরলে একটা দূরত্ব মেনটেন করতে হয়, কিন্তু আমরা অনেক সময় এই মেনটেনের ব্যাপারটাও জানি না। আমি এমন একটা লাইনে ছিলাম ট্রেনের স্টেশনের, টিকিট করব, তো এখানে নিয়ম আছে যে মোটামুটি 1 থেকে 1.5 হাত দূরত্বে আমরা দাঁড়াইতে হবে, এটা লাইনের নিয়ম, কারণ একটা মানুষের স্পেস প্রাইভেসি ব্যাপার আছে। হুট করে আমাদের দেশীয় একজন আসলো, আমি তো চিনি না, কিন্তু আমাদের দেশীয়, আমি শুনছি যে উনি বাংলা কথা বলতেছে। তো উনি কি বললো, উনি আইসা সিরিয়ালটার নামেই না, উনি ফট করে কাউন্টারের দিকে চলে গেল। তো এখন একটা ইটালিয়ান, ওর ইটালিয়ান বলতেছে যে আচ্ছা, ও যে এইভাবে চলে গেল, ও কি দেখতেছে না এখানে লাইন আছে? হ্যাঁ, এখন আমি মনে করেন যে একটা লজ্জা বোধে পড়ে গেলাম, যে এখন আমি যে ওকে বাংলায় বলবো, আমার কাছে ও দ্বিধাবোধ লাগতেছে যে এখন ইতালিয়ানটা আমারও তো একই রকম ভাববে। তো আমি দাঁড়ায় খালি দেখলাম যে অ্যাকচুয়ালি কি করে, ইতালিয়ানের রিয়াকশনটা কি। ও কি করলো, ওরে সামনে একজন আটকেছে, একজন আটকে, ইতালিয়ান বলতে সে ভাষাও ঠিক মতো জানে না, তাকে বলতেছে, সে হাসতেছে।
তো এই যে ক্যারেক্টারগুলি, এই ক্যারেক্টার সামান্য কিছু, কিন্তু সবাই না, কিন্তু এই যে ক্যারেক্টারগুলি, এই ক্যারেক্টারগুলির কারণে আমাদের দেশের নাম বদনাম হয়, এই ইতালিয়ান এই শহরে হোক আর এই পুরো দেশের ভিতরে হোক। এগুলো একটু সচেতন হইতে হবে। পোশাক আশাক কোনো দরকার নাই ব্র্যান্ডের জিনিস পড়তে হবে না। অনেককেই দেখি ব্র্যান্ড নিয়ে অনেক মাথা খামায়, আচরণের ঠিক ঠিকানা নাই, সিভিক সেন্সে খবর নাই, কিন্তু মানে ব্র্যান্ড পড়তে হবে, মানে তারা ভাবে যে ব্র্যান্ডের জিনিস পড়লেই মনে হয় ইতালিয়ানরা তাদেরকে তাদের লেভেলের। না, এটা একদম ভুল ধারণা। ব্র্যান্ড কখনোই একটা মানুষের পার্সোনালিটি বহন করে না। ব্র্যান্ড হচ্ছে জাস্ট একটা শো অফ। আপনি যদি একটা ভালো, আপনি একটা 5 ইউরো 10 ইউরো দিয়ে একটা জামা পরতে পারেন, আপনি 100 ইউরো দিয়ে একটা জামা বা একটা জ্যাকেট পরতে পারেন, কিন্তু আপনি সেটাকে কিভাবে বহন করতেছেন, আপনি কিভাবে তাদের সাথে মিশতেছেন, কথা বলতেছেন, আপনার হাঁটা চলা, আপনি মুভমেন্ট, আপনি রাস্তাতে একটা জিনিস খাইলেন, এটা কি আপনি ডাস্টবিনে ফেললেন, নাকি টস করে আপনি রাস্তার কোনায় ফেলে দিলেন, একটা টিস্যু ইউজ করলেন, টিস্যুটাকে আপনি একটা ছোট টিস্যু মনে করে রাস্তায় ফেললেন, এগুলো কিন্তু ওরা ফলো করে। আর এই জিনিসগুলো আমাদের দেশে ওরা অনেক নেগলেক্ট করি আমরা। এটা আমাদের বাংলাদেশ না, এটা আমাদের বুঝতে হবে। আচরণের দিক থেকে, স্বভাবের দিক থেকে অনেক কিছু। সো এগুলো আমাদেরকে মেনটেন করা অনেক জরুরি। দুর্নীতি বাংলাদেশে তো থাকেই, কিন্তু আমরা যদি এখানেও যদি এই জিনিসটাকে এতটা ছড়াই দিছি যে আমরা প্রত্যেকবারই সব ধরনের ব্ল্যাক লিস্টের ভিতরে, খারাপের ভিতরে আমাদের নাম থাকে। কেন? কারণ আমরা সব দিকে এই যে স্পন্সর দেয়, এই যে ইটালিয়ান পারমিট ভিসাগুলি যে দেয়, এটার ভিতরে বিগত 10 বছরে এই 2020-21-এর দিকে গিয়ে বাংলাদেশকে একটা সুযোগ সেকেন্ড টাইম দেওয়া হয়েছে। এর আগে 10 বছর বন্ধ করে দিছিল। কেন? এত পরিমাণ দুর্নীতি, এত পরিমাণ মনে করেন যে জালিয়াতি কাগজ মানুষের, মানে এত টাকা লোভ এদের। একজনের মানে একটা যদি কাগজ বের করতে পারে তাহলে 10 জনের থেকে টাকা নিবে, 10 জনকে জালিয়াতি কাগজ দিবে। এই জালিয়াতি কাগজগুলি বাংলাদেশে এমবিসি জমা হয়। তখন ওরা দেখে যে এই বাংলাদেশের এই এক একটা মানুষের নামে এরকম 10টা 15টা করে কাগজ। তো এই যে জালিয়াতিগুলি করতে করতে কি করছিল, বন্ধই করে দিছিল। এখন আবার চালু করার পরে এখন আবার রিসেন্ট আবার সেই জালিয়াতিগুলি শুরু করাতে এখন কিন্তু বাংলাদেশে আবার প্রায় প্রায় অলমোস্ট ব্ল্যাক লিস্টে মধ্যে নিয়ে এসে পড়ছে। ইভেন এতটা খারাপ অবস্থা যে যেটা ন্যায্য ফ্যামিলি ভিসা বা বাবা মাকে আনবে বা আপনার সন্তান আনবে, সেটার ক্ষেত্রেও মনে করেন যে এখন ইটালিয়ান সরকার আরো কঠোর হয়ে যেতেছে বাংলাদেশের ক্ষেত্রে। কারণ তারা এই ফ্যামিলি ভিসার ভিতরেও দুর্নীতি করতেছে। তারা ওয়াইফের জায়গায় আরেকজনকে ওয়াইফ বানায় মিথ্যা কাবিন নামা করতেছে, সন্তানের জায়গায় ভাতি জায়গায় সন্তান দেখা নিয়ে আসতেছে। এই যে জিনিসগুলি এখনো বন্ধ হয় নাই। আরে ভাই, কি লাভ এরকম করে? এই যে আপনাদের সামান্য কিছু লোভের কারণে এই পুরো দেশটা, আমরা পুরো মানে আমরা জাতিটা সবসময় লজ্জিত হয়ে থাকি। আমি অনেক কষ্টে আমার যে জব সেক্টর আছে, আমি এখন যেখানে জব করতেছি, আমি অনেকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে বুঝাইছি। ওরা অনেক সময় আমাকে প্রশ্ন করছে যে আচ্ছা আচ্ছা, আসলে কি তোদের দেশে এতটাই দরিদ্রতা, তোরা যে এই দেশে আসছো, মানে কারণ কি? তা আমি বললাম যে দেখ, আমাদের দেশের দরিদ্রতা বলতে না, আমি আমার দেশেও আমার বাবার ব্যবসা ছিল, কিন্তু আমার কাছে বিদেশটা ভালো লাগতো। আমার অ্যাজ এ মানে একটা শখ ছিল, একটা ড্রিম ছিল যে আমি বাইরে কোনো একটা কান্ট্রিতে যাব, সেটেল হবো যদি আমার ভালো লাগে। প্রেজেন্ট করতে হয়, এটার জন্য কি করতে হবে? ভাষা জানতে হবে, বোঝায় বলতে হবে নিজেকে ওইভাবে। আমরা কিন্তু ওরাও যেমন আমাদের কাছে পড়ে থাকে না, আমরা পড়ে থাকি না, কারণ ওরাও ট্যাক্স দেয়, আমরাও ট্যাক্স দিয়ে থাকি। কিন্তু ওরা আমাদেরকে নেগলেক্ট করে, ওরা আমাদেরকে রেসিস্ট মানে আচরণ কেন করতে পারে? কারণ আমরা তাদেরকে সুযোগ করে দিই। এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশি যারা আছে, আমার শহরে হোক যেখানে হোক, আমরা এই ছোট ছোট ব্যাপারগুলি যদি বুঝি যে ওরা আমাদের থেকে কি আশা করে আর আমরা তাদেরকে কি দিতে পারতেছি কিনা, এই জিনিসগুলি যদি আমরা মেনটেন করি, ছোট ছোট নিয়ম কানুন থেকে শুরু করে দুর্নীতিমুক্ত থাকা, আচার আচরণ ভালো করা, ব্যবহার ভালো করা, ভদ্রতা কিভাবে কথা বলতে হয়, সেই জিনিসটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি, আমাদের ভিতরে সবারই আছে। কিন্তু আমরা কি করি, একটা জায়গায় গেলে এমন একটা আচরণ করি, এমন একটা রুড বিহেভ করি, যাতে করে ওরা ভাবে কি আরে এরা এমন উগ্র কি জন্য। বাসে যাব, বাসের ভিতরে হই হুল্লো, চোরে ফোনে কথা বলতেছে। নিয়ম আছে, বাসে উঠলে বাসে যদি ফোনও আসে, ধীরে সুস্থে কথা বলবেন, বাসে আরও প্যাসেঞ্জার আছে, তারা যেন ডিস্টার্ব ফিল না করে। ট্রেনে উঠলেও সেম, সব জায়গাতে সব কিছু লাউড স্পিকারে গান শুনতেছে, জোরে এই হাই স্পিকারে কথা বলতেছে, এগুলি কিন্তু নিয়ম না। এতে আপনাদের আমাদের ব্যাকগ্রাউন্ডের একটা ভুল তথ্য তাদের কাছে যায়। এগুলি যদি আমরা মানি, তাহলে আমরা এই দেশে একটা রেসপেক্ট সই থাকতে পারবো। প্লিজ, রেসপেক্ট অর্জন করার জন্য আমাদেরকে এখন আর অনেক ফাইট করতে হবে। এই দেশে যেহেতু আমরা থাকি, আমরা বিভিন্ন দেশের যদি প্রেক্ষাপট দেখি, সব দেশেরই কম বেশি একই অবস্থা। আমরা আমাদের সিভিক সেন্সটাকে ভালো করতে হবে, আমাদের আচরণের ভিতরে পরিবর্তন আনতে হবে, আমাদের পোশাক আশাকের ভিতরে পরিবর্তন আনতে হবে। এর মানে এই না যে আমাদের ছিঁড়া ফাটা জামা পরে ঘুরতে হবে, ওদের মতো এই যে কি বলে টিনেজ ক্রিঞ্জ স্টাইল করতে হবে না। ভালোর ভিতরেও, শালীন পোশাকের ভিতরেও কিন্তু আমরা
ছেলেরা হোক মেয়েরা হোক আমরা আমাদের পরিচয় বহন করতে পারি। অনেক আছে এরকম যে মানে কত দিনের মানে আধোয়া, সরি মানে বলতে হয়, কষ্ট লাগে, আমি চাই না, কিন্তু আরে ভাই একটু ধোয়া কাপড় পরেই বের হন, এরকম নোংরা টি শার্ট এত শার্ট পরে ভাই, এখানে কিন্তু সবাই কামায় কম বেশি, আমি কাউকে ছোট করে বলতেছি না, এখানে কিন্তু সবাই আমরা কম বেশি কামাই, কিন্তু আমরা কি করি, আমরা ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা জরুরি মনে করি না, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মেনটেন করি না। এই যে আমাদের শহরে এখন বাড়ির এত ক্রাইসিস কেন হয়েছে জানেন? আমাদের আগের জেনারেশন যারা অলরেডি কাগজপত্র পেয়ে হয়তো অন্য দেশে চলে গেছে বা মুভ করছে অন্য শহরে বা দেশে চলে গেছে, তারা বাসা নেওয়ার পরে বাসার অবস্থা এরকম জঘন্য করছে যে বাসার মালিক যখন বাসাতে আসছে দেখার পরে তাদের মাথা ঘুরে গেছে। স্বাভাবিক, আমি যদি একটা বাসার মালিক হই, আমি একজনকে বাসা ভাড়া দিছি, আমি আর এখানে বাসার নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম বাসায় ফুল ফার্নিশড বাসা দেয়, ফার্নিচার থাকবে, 80% জিনিসপত্র থাকে। এখন মানুষটা দিল আপনাকে ভালো, আপনি যদি সেই জিনিসটাকে 3 বছর 4 বছরে যদি ভেঙে চুড়ে ওইটাকে একদম নেস্তে নাবুদ করে দেন, এরপরে যদি আপনি বাসা ভাড়া বন্ধ রেখে 6 মাস ঘুরায় টুরায় আপনি বাসা ফাঁকিবাজি করে চলে গেলেন অন্য দেশে, কি করলেন? আপনি কি রিপ্রেজেন্ট করে গেলেন এই মালিকের কাছে বা ইতালিয়ানদের কাছে যে আমরা দেশিরা এগুলোই করি? এবং ওয়ার্ড অফ মাউথ একজন থেকে আরেকজন, এমন অবস্থা হয়েছে যে আমাদের এই শহরে শুধু না সারা ইতালিতে বাসার এত ক্রাইসিস, মানে বাসা পাওয়াটা সোনার হরিণ হয়তো পাওয়া যাবে কিন্তু বাসা পাওয়া যাবে না। যখনই এজেন্সিতে যাওয়া হয় বা ইতালিয়ানদের জানানো হয় কোনো জায়গায় যদি ট্যুরের লেখা থাকে, এখন তো থাকেই না, যদি লেখা থাকে তাহলে তারা প্রথমেই কি জিজ্ঞেস করে জানেন? প্রথমে জিজ্ঞেস করে কোন দেশি, যখন শুনে বাংলাদেশি থাকলেও তারা মুখের উপর না করে দিবে, না বাংলাদেশিতে দিবে না, এইভাবে বলে। কতটা লজ্জাজনক বুঝতে পারেন ব্যাপারটা? কেন? কারণ তারা এই ভাষাগুলির এমন একটা রেকর্ড করে দিয়ে গেছে, এত খারাপ অবস্থা করে দিয়ে গেছে, মানে আমি নিজে অনেকে বাসায় গেছি, মানে খারাপ লাগে। যারে ভাই নিজের বাসা তো একটা থাকার জায়গা, মানুষ সারাদিন কর্ম করে আসে, জামাই বউ সবাই যদি জব করে, সবাই কর্ম করে আসার পরে যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি একটু ভালো থাকে, পরিপাটি থাকে, হোক না হোক আমার দামি দামি জিনিস দরকার নেই, ঘরের ভিতরে একদম ফুল ফার্নিশড দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট ঘরটাকে যদি একটু সুন্দরভাবে যতটুকু সিমসামভাবে যদি গুছায় রাখে, একটা মালিক যদি মাঝে মধ্যে আসে যদি বাসাটাকে দেখে যে হ্যাঁ তার বাসাটা যেভাবে দিয়ে গেছে সে ওই বাসাটা ওইভাবেই দেখতেছে, তাহলে কিন্তু মালিকটা কি করে জানেন? কমপ্লিমেন্ট করে দিয়ে যায়। আমাদের এইখানে কমপ্লিমেন্ট পাওয়াটা এখন একটা স্বপ্ন ম্যাক্সিমাম বাসার কাছে। তো এখন এটা তো দুর্নীতি হয়ে গেছে, বাসা নিয়েও দুর্নীতি, অনেক ধরনের দুর্নীতি, বললে অনেক কিছু। আমি ছোট ছোট ব্যাপারগুলি কেন পয়েন্ট আউট করলাম যে এই জিনিসগুলি আমাদেরকে বুঝতে হবে, আমরা এই দেশে সম্মান সহিত থাকতে চাই, আর আমি চাই যে আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন আমাদের মাধ্যমে তাদের একটা ভালো পজিটিভ পরিচিতি ইতালিয়ানদের কাছে দিতে পারে যে না এরা দরিদ্র দেশ থেকে আর অশিক্ষিত দেশ থেকে আসে নাই, এরা একটা যথেষ্ট বুদ্ধিমান, সামাজিকতা বজায় রাখা একটা দেশ থেকে আসছে, যে দেশে মানুষের সিভিক সেন্স আছে, তারা জানে, তারা মেধাবী, এটা প্রমাণ করাইতে হবে। আমি আমার ক্ষেত্রে যেটা বলো, আমি ওদেরকে বলতে 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 কয়েকবার ওদের সাথে এগুলো আলাপ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, ওরা মানতেই চায় না। ওরা বলে যে না আমরা তো ম্যাক্সিমাম তোদেরকে দেখি তোরা মানে এরকম আকতি বিনতি করে, আমাদের অনেকের কানে আসে, বাসা বাড়ির নিয়ম সমস্যা করে। বললাম দেখ সবাই তো একরকম না, হাতের 5 আঙ্গুল যেমন এক না, সব আমাদের দেশেও কিন্তু একরকম না। আমাদের দেশের অনেক ভালো ফ্যামিলি আছে, ভালো মানুষ আছে, কিন্তু এখন তোরা যদি হাতে অল্প কয়েকজনকে নিয়ে হিসাব করো, তো এইটা ওরা চায় সুযোগ নিতে। তা আমরা কেন তাদেরকে সুযোগ দিব? আমরা কেন তাদেরকে এগুলা বলার সুযোগ দিব যে আমরা একটা নোংরা দেশ থেকে আসি, আমরা একটা নোংরা পরিবেশ থেকে আসি, আমাদের মাইন্ড নোংরা, আমরা নোংরামিতে ওস্তাদ, আমরা কথা বলতে পারি না, আমরা ভাষা শিখি না। ওরা সবসময় একটা কমপ্লেন করে তোরা ভাষা শিখোস না কি জন্য? তোরা ভাষা এক একজন মানুষ 10 বছর 15 বছর 20 বছর ধরে থাকে, অথচ ঠিক মতো কথা বলতে পারে না ইতালিয়ান। তো এইটা যখন ওরা বলে তো শুনতে খারাপ লাগে, তখন কি বলবো, কি বলা যায়? আমি এমন বলতেছি না যে আমিও একদম 100 ভাগ একদম ইটালিয়ান, একদম গ্রামাটিক্যাল দিক থেকে একদম থ্রুলি, কিন্তু আমি অন্তত অ্যাটলিস্ট এতটুকু তো বলতে পারি যে ওদের সাথে আমি তর্ক বিতর্ক করতে পারবো। এতটুকুই শিখেন, না পারলে অন্তত 2 লাইন 4 লাইনই শিখেন, দেখেন যে আপনি কিভাবে সম্মানটা পান এই দেশে। আপনি ওদের ভাষাটা যদি আয়ত্ত করতে পারেন, আপনি মনে করেন 50% ওদের মনে জায়গা করে ফেলবেন। ওরা আপনার সাথে হাইসা কথা বলবে, ওরা আপনার সাথে মিশবে, ওরা আপনার থেকে আপনার কালচার জানতে চাবে। আমার কলিগ, আমি যেখানে কাজ করি, ওরা অনেক কিছু আমার থেকে, রিলিজিয়নের থেকে শুরু করে অনেক কিছু তাদের ভ্রান্ত ধারণা ছিল, আমি এগুলো বলে বলে দূর করছি। ওদের ওদের ব্যাপারটা, ওরা এই যে আমরা যে ফেস্টিভগুলি করি, আমাদের যে রমজান, ওরা আমাদের যে রামাদান, যে
ওরা প্রথমে জানতে চাইছে যে আমরা কেনই বা এগুলো করি, আমাদের কেন কি প্রয়োজন। পরে আমি তাদেরকে এক্সপ্লেন করলাম যে এটা এটা শুধু আমাদের না খেয়ে থাকা না, এটা উপলব্ধি করা। সিয়াম, আমরা যে মানে একটা জিনিস থেকে আমরা নিজেকে আটকায় রাখছি, এটা আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা এদের দিয়ে আমাদের মানে বোঝা যে মানে আমরা নিজেদেরকে ওভাবে ট্রেন আপ করি যে আমরা কতটা ধৈর্যশীল, আমরা ধর্মের কাছে কতটা ধৈর্যশীল। এই জিনিসটা ওদেরকে আমি যখন এক্সপ্লেন করছি, ওরা এর পরের থেকে আমাকে প্রত্যেকবার রমাদানের সময় আমাকে ওরা কি করে জানেন, উইশ করে। ওরা এটাকে রেসপেক্ট করা শুরু করছে। আমি আমার যেই জোনে কাজ করি, আমার যে ইন্ডাস্ট্রিতে, আমার ওইখানে যে 5-6 জন আছে, তারা সবাই এখন মোটামুটি রমাদান সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখে। এরকম আমাদের যে কুরবানি ঈদ আছে, রোজার ঈদ আছে, প্রত্যেকটা সম্বন্ধে আমি আমাদের থেকে জিজ্ঞেস করে আমি সব এক্সপ্লেন করছি, সব বুঝাইছি, ক্যামেরা বুঝাইছি, ওদের ভাষায় বুঝাইতে হয়েছে, ওদের ভাষায় আমি বলছি, বুঝাইছি। এখন ওরা জিনিসটার একটা পজিটিভ মাইন্ডে আসা পড়ছে যে না, আমরা যেভাবে জানতাম যে মুসলিম, তারপরে যে আমাদেরকে অনেক সময় বলে যে মুসলিমদের সম্বন্ধে যে এরকম বিভিন্ন দেশে তোদের দেশীয় মানুষ বা তোদের এই যে তোদের ধর্মীয় মানুষজন যে এরকম বিভিন্ন ধরনের অঘটন ঘটাচ্ছে এগুলা, তো আমি বললাম যে না, ওইসবের কোনো ধর্ম মুসলিমের সাথে যুক্ত না, আমাদের ধর্ম শান্তির ধর্ম। এগুলি বলার জন্য তো ভাষা প্রয়োজন। তো এইভাবেই ওদের সাথে কমিউনিকেট করতে হবে, ওদেরকে আমাদের ক্লাসটা বোঝাইতে হবে। আমি আমাদের দেশের বিভিন্ন ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো আমি আমার গুগল থেকে বের করে দেখাইছি যে দেখ, আমাদের দেশ এরকম, আমাদের ঢাকা শহর, আমাদের ভালো ভালো যে স্থান, আমাদের কক্সবাজার, আমাদের এত পর্যটন এরিয়া আমি দেখাইছি। আমি দেখ, আমরা এই দেশ বিলং করি, আমরা এই দেশ থেকে আসছি, কিন্তু তোদেরকে হয়তো মানে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা সবাই দরিদ্র না, আমরা না খাওয়া ফ্যামিলি থেকে আসি নাই। আমরা এখানে আসছি একটা বেটার ফিউচার করার জন্য আসছি। আমার কাছে দেশটা ভালো লাগছে, আমি থাকছি। আমি তো এমন না যে তোদের কাছে আমি আমার যোগ্যতা অর্জন করেই থাকছি। আমি এক্সাম দিছি, আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করছি, আমি আমি ওদের ট্রেনিং করছি, আমি সব কিছু করে আমি আমার যোগ্যতা প্রমাণ দিছি, যার কারণে অন্য 10টা ইতালিয়ান ছেলের বিনিময়ে আমি কাজ করতে পারতেছি। আমার মতো এমন 1 লাখ বাংলাদেশি ছেলে, সবাই মেয়েরা কাজ করতেছে, তারা তাদের যোগ্যতা দিয়ে কাজ করতেছে। কিন্তু এই যে সামান্য কিছু মানুষ, এদের জন্য পুরো আমাদের দেশের মানুষজনকে লজ্জায় পড়তে হয়। সো প্লিজ, যারা আছেন বা যারা আসবেন, দয়া করে এই ছোট ছোট ব্যাপারগুলি মাথায় রাখবেন। আর যারা অলরেডি এখানে আছেন, ফ্যামিলি নিয়ে থাকেন, সম্মান সহিত থাকবেন, আশেপাশে প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকবেন, কথা বলার চেষ্টা করবেন। এরকম কিছু করবেন না যেটাতে তাদের মনে আমাদের নিয়ে নেগেটিভ চিন্তা আসুক, তারা আমাদেরকে নোংরা মনে করুক। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে থাকবেন। এমন না যে একদম আপনাকে হাইফাই গাড়ি নিয়ে চলতে হবে, তাদেরকে দেখাতে হবে যে না আপনি ব্র্যান্ডের জিনিস পরেন, আপনি ব্র্যান্ডের গাড়ি চালাচ্ছেন। না, আপনি যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরেন, আপনি যদি আপনার ঘরে যদি একটা ইতালিয়ান আসতে চায়, একটা হুট করে একটা প্রতিবেশী, ওরা আসে, কিন্তু ওরা যদি ভালো পায়, ওরা যে কোনো সময় হুট করে আপনার সাথে নক দিবে, আসবে, কথা বলবে। এখন ঘরের মধ্যে ঢুকিয়ে যদি একটা দুর্গন্ধ পায়, একটা ঘরটা যদি একটা ভ্যাপসা, একটা মানে মানে নোংরা একটা যে এরকম একটা ঘরের যে গন্ধ এসব এরকম যদি দেখে, তখন ওদের মাইন্ডে কি আসবে যে এরা মনে হয় সবাই এরকমই। সো এগুলো থেকে বের হয়ে আসেন, পরিবার নিয়ে হাসি খুশি থাকবেন, যাতে প্রতিবেশীরাও আপনাদেরকে নিয়ে ভালো বলে, আমাদের দেশেরও সুনাম হবে। আমরা যারা এখানে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা যেন সবসময় সব জায়গায় মাথা তুলে দাঁড়াতে পারি, মাথা তুলে ওদেরকে বলতে পারি যে না, আমরা কোনো এরকম কোনো দরিদ্র দেশ থেকে আসিনি। আমরা যথেষ্ট সামাজিকতা রক্ষা করা আর সিভিক সেন্স আছে, আমরা সবকিছু বুঝে মেধা সবকিছু মেনটেন করে আমরা এই দেশে আসছি। ইম্পর্টেন্ট একটা যেটা কথা মাঝখানে বলে দিই, কাজের ক্ষেত্রে আমি জানি আমরা যথেষ্ট মেধাবী, আমাদের কাজের দক্ষতা খুব ভালো। আমরা চাইলেই, আমরা যারা এখানে থাকি প্রত্যেকটা মানুষই কাজের ক্ষেত্রে একদম 100তে 100। কিন্তু কাজের ক্ষেত্রে নিজের পার্সোনালিটি বজায় রাখবেন। যখন আপনি ভাষা জানবেন, তখন আপনি চেষ্টা করবেন যে আপনারকে যেন ইতালিয়ানরা বোকা বানাতে না পারে। আপনার অনেক কলিগরা থাকবে, আপনাকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করবে। অনেক ফ্যাক্টরি হোক, রেস্টুরেন্ট হোক, কর্মক্ষেত্রে এরকম থাকে, খারাপ মানুষ কিন্তু ওদের ভিতরেও আছে, স্বাভাবিক, এটা তো হিউম্যান নেচার। তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি যখন ভাষা জানবেন না, আপনি তাদের সাথে তর্ক করতে পারবেন, আপনি তাদের সাথে ফাইট করতে পারবেন, কথায় ফাইট করতে পারবেন, তাদেরকে কি করতে পারবেন, দমাইতে পারবেন। সো এই জন্য ভাষাটা অনেক ইম্পর্টেন্ট। কাজের ক্ষেত্রে যখন আপনি ভাষা জানবেন, আপনার সাথে রুলস নিয়ে, আপনার সাথে কোনো রকম আপনার বেতন নিয়ে, কোনো রকম আপনার বোনাস বা কোনো রকম ছুটি নিয়ে তারা ফাঁকিবাজি করতে পারবে না। ওরাও কিন্তু অনেকভাবে চেষ্টা করে, অনেক আর সবাই না, কিছু কিছু চেষ্টা করবে যে আপনার সাথে দুর্নীতি করার, ফাঁকিবাজি করার। আপনি যখন ল্যাঙ্গুয়েজ জানবেন না, তখন আপনার ভয় পাবে। ওরা আপনার সাথে চাইলেও ওই রকম দুর্নীতিটা করবে না, কারণ তারা জানবে যে না, আপনি ভাষা জানেন, আপনি অন্য জায়গার থেকে হয়তো ইনফরমেশনটা নিয়ে নিতে পারেন। যখন আপনি ভাষা জানবেন না, ওরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, আর আপনি তাদের কথা না বুঝে হু হু করে হাসতেছেন
বা ওরা ভাববে কি আরে আপনি তো কিছুই বুঝতেছেন না, তখন আপনাকে নিয়ে ফান করবে, আপনার দেশকে নিয়ে ফান করবে, আপনার কালচারকে নিয়ে ফান করবে। আমি শুনছি এরকম আমার আশেপাশে অনেক সময় এরকম কিছু মানে পাবলিক প্লেসে গেলে শুনতে পাওয়া যেত, তো খারাপ লাগতো। তো এখন কি করব, কারণ আমি যদি বলতে যাই তো বললে তো অনেক কিছু, কিন্তু ওই যে যে মানুষটা শুনে চলে গেল ওই মানুষটা তো তার মাথায় নিল না যে না আমি আজকে কেন এই সিচুয়েশনটা পড়লাম বা এই সিচুয়েশনটা আমি কেন ফেস করতে হলো, কারণ ওই যে আমি ভাষা জানি না। সো ভাষা যখন আপনি জানবেন চাকরি ক্ষেত্রের ভিতরে আপনার পার্সোনালিটি মেনটেন করে রাখতে পারবেন। আপনি চাকরি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনার ওয়েটটা বজায় রাখার চেষ্টা করবেন। মালিকের কাছে এতটা নত হয়ে যাবেন না যে মালিক ভাবেই নিবে যে আপনার আর কোনো গতি নাই, আপনার কোনো আর কোনো আস্থা নাই, আপনার কোনো আর ভরসা নাই, আপনার দেশ আপনার সব কিছু আপনার ত্যায্য না। আপনি মালিকের কাছে এভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে করে মালিক ভাবে যে না আমরা একদম মানে দুর্ভিক্ষের দেশ থেকে আসি নাই, আমাদের দেশ দুর্ভিক্ষে ভরা না যে আমাদেরকে এখানে আসতে হয়েছে দেখে আমাদেরকে এই ওদের এরকম কটু কথা শুনতে হবে, ওদের এমন হাসি তামাশার পাত্র হতে হবে। এগুলো সব কিছু মেনে কি জানেন, এগুলো সব কিছু মেনে হচ্ছে আপনার ভদ্রতা, আপনার ভাষা আর আপনার মেধা। এগুলি যখন মেনটেন করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার যে বস বা আপনার কলিগরা আপনাকে ভয় পাবে, আপনাকে রেসপেক্ট করে কথা বলতে তারা বাধ্য হবে, আপনার সাথে মিশবে। যে প্রথম যে কাজটা করবেন যারা বাংলাদেশ থেকে আসতেছেন বা এখানে আসেন বা নতুন আসছেন, দয়া করে দয়া করে প্লিজ ভাষাটা শেখার চেষ্টা করবেন। স্কুল করবেন, এখানে কিন্তু স্কুলের জন্য কোনো ওরকম টাকা দিতে হয় না, শুধু সার্টিফিকেটটা নিতে গেলে হয়তো 10 ইউরো 20 ইউরোর মতো দিতে হয়। 6 মাসে কোর্স হোক 4 মাসে কোর্স হোক, দয়া করে কোর্সটা করেন, কিছু হলেও ভাষা শিখতে পারবেন। ইতালিয়ানদের সাথে কথা বলেন, ভাষা শেখার চেষ্টা করেন, আগ্রহ দেখান, ওরা আপনাকে যথেষ্ট হেল্প করবে ভাষা শেখার জন্য। আপনি যদি ভুলও করেন কোনো সমস্যা নাই, আপনি গ্রামাটিক্যাল ভুল করবেন ওরা আপনাকে শুধরাই দিবে, একবার দুবার তিনবার কিন্তু বলতে হবে। ফাঁকিবাজি করে যদি বলে যে দূর আমি কেন শিখতে যাব, আমি আমার মতো করে ওই বোবাদের মতো ইশারায় জীবন চলে না, ইশারায় কিন্তু আপনি আপনাকে প্রকাশ করতে পারলেন না, আপনার ট্যালেন্টকেও প্রকাশ করতে পারলেন না। আপনি হয়তো অনেক কিছু জানেন, অনেক কাজে গুণগান আপনার, কিন্তু আপনি যদি প্রকাশ করতে না পারেন কোনো লাভ হবে না, ওরা আপনাদের নিয়ে হাসবে। নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করেন, নিজের পার্সোনালিটির ভিতরে একটা ওয়েট নিয়ে আসেন, একটা অ্যাটিটিউড নিয়ে আসেন যে না আপনি একটা ভালো ফ্যামিলি মেনটেন করে আসছেন, আপনি একটা ভালো দেশের একটা কালচার মেনটেন করে আসছেন। পোশাক আশাক থেকে শুরু করে ওভাবে নিজেকে রিপ্রেজেন্ট করুন, একটা ভালো কাপড় পরুন। ভালো কাপড় পরার জন্য অনেক আহামরি টাকার প্রয়োজন পড়ে না, এখানে অল্প দামের ভিতরে ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়, সেগুলো পরুন। এখন এমন একটা জমানা হয়ে গেছে, এখন পোশাকও কিন্তু অনেক ইম্পর্টেন্স রাখে, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার দেখতে কেমন দেখা যেতেছে, আপনি উঠা বসা করার মতো তাদের সাথে আসেন কিনা। কারণ কেন বলতেছি, কারণ দিন শেষে কিন্তু আমাদের ওদের সাথে উঠা বসা করতে হয়, ওদের সাথে কাজ করতে হয়, ওদের দেশে থাকতে হয়, ওদের স্টোরে যেতে হয়, ওদের কাছ থেকে জিনিস কেনাকাটা করতে হয়। তো এখন আমাদের অ্যাপিয়ারেন্স যদি ভালো না থাকে ওদের কাছে সবসময় আমরা ওই তুচ্ছই হয়ে থাকবো। এই জন্য অ্যাপিয়ারেন্সটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমাদেরকে একটু ভালো কাপড় চোপড় যদি আমরা পরি, সেটার জন্য কোনো ব্র্যান্ডের দরকার নেই, আপনি নর্মাল একটা কাপড় চোপড় পরেন কিন্তু পরিষ্কার ধোয়া ভালো কাপড় চোপড় পরেন। বাসার ভিতরে চিলাচিলি যদি থাকে এমনভাবে করেন যেন পাড়া প্রতিবেশী সমস্যা না হয়। বাইরে কোনো কিছু খাবেন, জিনিসটা যেন অবশ্যই অবশ্যই ডাস্টবিনের ভিতরে ফেলানোর চেষ্টা করবেন। সিগারেট যদি কেউ খাওয়ার থাকে সিগারেট খাবে, সিগারেটটা যেন কোনো মতে যেন রাস্তায় না ফেললেন, সিগারেটটাও কি করতে হবে নিভিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলতে হবে। এবং ছোট ছোট এমন কাজগুলি, একটা বারে যাবেন, একটা একটা যে কোনো স্টোরে গেলেন বা একটা সুপার স্টোরে গেলেন, ওদেরকে কি করতে হবে, ওদের সাথে সম্বোধন করতে হবে, ওদের সকাল হলে সকাল দিয়ে সম্বোধন করতে হবে, বিকাল হলে বিকাল দিয়ে। এটা কি জানেন, এটা হচ্ছে একটা ভদ্রতা। আপনি যখন হাসি মুখে একটা সম্বোধন করবেন আপনি রিপিটে তার থেকে ওই সম্বোধন অ্যান্সারটা পাবেন। এখন আপনি যদি তার মুখের দিকে তাকায় যদি ফেল করে হাসেন, আপনি যদি তার মুখের দিকে তাকায় যদি অবুঝের মতো তাকায় থাকেন, তারাও আনইজি ফিল করবে, আর তারাও এটা ভদ্রতা চোখে দেখে না। সম্বোধন করাটা এটা ওদের একটা কালচার, ওরা যেমনই হোক যার সাথেই হোক সম্বোধন করবে, এই জিনিসটা মেনটেন করতে হবে। এমন ছোট ছোট ব্যাপারগুলি আছে। রাস্তা দিয়ে হাঁটবেন, একটা লাইন মেনটেন করে হাঁটবেন। যদি গ্রুপিং করে হাঁটেন, 5-6 জন হাঁটতেছেন, পুরা আপনার কি বলে যে হাঁটার রাস্তাটা পুরো দখল করে রাখবেন না, জায়গা ছেড়ে দিবেন যাতে পিছের মানুষ সামনের মানুষ আপনার অপোজিট মানুষ যেন পাস হতে পারে। এগুলি মেনটেন করতে হবে। হই হুল্লোড় কম করবেন, চিল্লাচিল্লি মারামারি, ওই যে ওর সাথে ওর মারামারি, এইগুলো কিন্তু এই দেশে পছন্দ করে না, এগুলো কিন্তু খুব খারাপ প্রভাব ফেলে। এগুলি মেনটেন করতে হবে। এগুলি হচ্ছে ছোট ছোট সলিউশন,
এগুলি কেন বললাম যে এগুলো যখন মেনটেন করবেন না, আস্তে 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 করে ওদের মাইন্ডসেট চেঞ্জ হবে, ওরা বুঝবে যে না আমরা একটা ভালো ক্লাস মেনটেন করি। তখন আমাদের পরবর্তী যে জেনারেশনটা বড় হচ্ছে, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা যারা এখন দেশ থেকে আসার আছে, আরও যে যারা ফ্যামিলি আসবে, তারা কি জানেন, তারা একটা ভালো পরিবেশ আমাদের মাধ্যমে পাবে এখানে। তাদেরকে ওই কথাগুলি শুনতে হবে না যেগুলো আমরা শুনে এই 15 বছর পার দিছি, 20 বছর যারা থাকতেছে তারা পার দিছে। আমাদেরকে অনেক কিছু শুনতে হয়েছে, আমরা অনেক অনেক জায়গাতে লজ্জার ভাগিদার হয়েছে, অনেক কিছুতে আমাদের লজ্জা হইতে হয়েছে। তারপর আস্তে আস্তে এক্সপ্লেন করে বুঝাইছি যে না আমরা এরকম না। আমাদের অ্যাপে তারা তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে যে না আসলে আমাদের যেভাবে দেখানো হয়েছিল আসলে তোরা তো ওরকম না, তোদের ভিতরে তো আসলে অনেক ভালো আছে, ভদ্র আছে, কথাবার্তায় মার্জিত আছে, সবকিছুই আছে। তা আগের মানুষগুলো কেন এরকম ছিল? তাই আমি বললাম যে দেখ হইতে পারে হয়তো তারা নতুন নতুন ছিল, তাদের জেনারেশনটা হয়তো এখানকার ওইভাবে পরিবেশটা বুঝতে পারে নাই বা ধরতে পারেনি, সবাই তার একরকম না। কিন্তু তোরা এটা মনে করিস না যে আমরা সবাই এরকম। সো এটা ভুল ধারণা। তো এইরকমই আমি যেমন অনেক আমার কাছের মানুষগুলি যারা আমাদের সাথে কাজ করে, কলিগ থেকে শুরু করে ইতালিয়ান আমার যারা পরিচিত আছে, আমি সবাইকে যেমন একটা ভালো বুঝ দিতে পারছি, এটার জন্য কিন্তু আমি বড় বড় কোনো মিথ্যা কথা বলি নাই বা আমি এমন কোনো শো অফ করে কিছু দেখাইনি। আমি আমার যে পার্সোনালিটি, আমার কথাবার্তা, ওদের সাথে কমিউনিকেট করা, আমি আমাকে রিপ্রেজেন্ট করছি এভাবে যাতে আমার রিপ্রেজেন্টে আমার দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এমন আমরা যদি 10 জন মানুষ যদি এভাবে রিপ্রেজেন্ট করি, এভাবে আরও 10 জন করবে, এভাবে করতে করতে একসময় কী হবে, আমাদের যে কমিউনিটিটা আছে, আমাদের শহরের যদি বলি, আমাদের শহরের কমিউনিটি যারা আছে তারা এইভাবে 10 জন 5 জন করে নিজেকে রিপ্রেজেন্ট করতে 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 একসময় কী হবে জানেন, একসময় ইতালিয়ানরা জানবে যে না তাদেরকে টক্কর দেওয়ার মতো আমরা কি মেধা রাখি, তাদেরকে টক্কর দেওয়ার মতো আমরা ক্লাস মেনটেন করে চলি, আমাদের পরিবেশটা ওরকম থেকে আমরা আসছি, আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম। সো আমার বলার উদ্দেশ্য এটাই, সবাইকে উৎসাহ দেওয়া যে প্লিজ এগুলোর জন্য আহামরি কোনো খরচ না, আপনারা একটু মাইন্ডটা চেঞ্জ করে একটু ভালো মতো মার্জিত মতো চলাচল করি, কথা বলি, সম্বোধন করি, এইসব জিনিসগুলি একটু মেনটেন করি আর কি। আর দুর্নীতি থেকে যতটা পারি দূরে থাকি, কারণ অলরেডি অনেক দুর্নাম হয়ে গেছে। প্লিজ এইবার বন্ধ করেন দয়া করে। এই রোম শহর বলেন, বড় বড় যে শহরগুলিতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, প্লিজ আর ছোট কইরেন না আমাদের বাংলাদেশকে। আমাদেরকে যারা আমরা অনেক চেষ্টা করতেছি মাথা তুলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, তাদেরকে আর এভাবে দুর্নীতি করে ছোট কইরেন না। কত ব্যবসা করবেন, এই স্পন্সর ব্যবসা করবেন, বাসা নিয়ে ব্যবসা করবেন, মানুষদের চাকরি নিয়ে ব্যবসা করবেন, বাদ দেন এগুলি। এখন সময় না, এখন ডিজিটাল যুগ, এখন কম্পিউটারাইজ সব কিছু। আপনি চাইলে দুর্নীতি করতে পারবেন না, সব ক্ষেত্রে এখন অনেক কন্ট্রোল, স্পেশালি আমাদের উপর অনেক কিছু কিন্তু নজর, অনেক কিছু নজর। আজকে আর কথা বাড়ালাম না, আপনাদের কাছে এতটুকু অনুরোধ, প্লিজ এগুলো একটু মেনটেন করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ভাষাটা শিখেন, ভদ্রতা মেনটেন করব, আমরা চেষ্টা করি ভালো মতো চলার। আমাদের বাংলাদেশকে আমরাই কি করব, একটা ভালো কান্ট্রি হিসেবে ওদের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। এখানে আমি যতটুকু কিছু বলছি, যদি আমার কথাগুলি অনেকের কাছে যায়, যদি আমার কোনো কথা কেউ মাইন্ড করে থাকেন, প্লিজ আমি দুঃখিত। আমি কাউকে হার্ট করে কিছু বলতে চাই না, আমি কাউকে পার্সোনালভাবে কিছু বলতে চাইনি, আমি জাস্ট খালি বলতে চাইছি আমরা সবাই ভালো মতো চলি। আমি চাই যে আমাদের যে দেশটা আমরা যেন মাথা তুলে বলতে পারি, গর্ব করে বলতে পারি যে না আমরা এই দেশের পাবলিক, আর আমরা এই দেশের মেধা অর্জন করে আমরা এখানে আসছি। সো সবাই ভালো থাকবেন, আর পারলে শেয়ার করবেন কথাগুলি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।